দেখুন, আমরা কিন্তু এখন চাকলা লোকনাথ বাবার আশ্রমের, যে লোকনাথ বাবার মন্দির, মূল মন্দিরের সামনে আছি। এটি কিন্তু শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। গুড মর্নিং। আজকে আমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড দিয়ে টাকি রোডের দিকে ঢুকবো। আজকে জুন মাসের 27 তারিখ বৃহস্পতিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম চাকলা আর কচুয়া বাবা লোকনাথ ধামের উদ্দেশ্যে। সোদপুর থেকে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে আমরা ঢুকে পড়লাম বাদু রোডের দিকে। এই বাদু রোডটা গিয়ে যেখানে মিশবে টাকি রোডের সঙ্গে, সেইখান থেকে আমরা টাকি রোড ধরে এগিয়ে যাব বেড়াচাপার দিকে। আর বেড়াচাপা থেকে আমাদের প্রথম গন্তব্য হবে চাকলা ধাম এবং তারপরে আমরা যাব বাবা লোকনাথের কচুয়া ধামে। তবে চাকলা যাওয়ার আগে আমরা কিন্তু দেখে নেব অতি প্রাচীন এক ঐতিহাসিক স্থান চন্দ্রকেতুগড়, যেটি বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান। যারা গাড়িতে যাবেন না তারা কিন্তু ট্রেনে গিয়েও কচুয়া হয়ে চাকলা ধাম দর্শন করে নিতে পারেন। শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো লোকাল ট্রেনে ধরে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেবে, সেখান থেকে কচুয়া দেখে এবং তারপরে চাকলা দেখে নেওয়া যায়। এখন আমরা টাকি রোডের ওপরে একটু দাঁড়িয়েছি। আমি আর অতনু নেমেছি। এখানে জায়গাটা দুপাশে ভালোই লাগছে, মনোরম জায়গা, তবে একটু দোকানপাট বেশি। তবে আশপাশে অনেক চাষের জমি রয়েছে দেখা যাচ্ছে। বেড়াচাপা মোড় থেকে আপনাদের রাস্তাটা দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু বেড়াচাপা মোড়টা এতটাই কনজেস্টেড ছিল যে ওখানে গাড়ি দাঁড় করার মতো কোনো সুযোগ ছিল না। তো যে কারণে আপনাদের বেড়াচাপা মোড়টা দেখাতে পারলাম না। যাই হোক, আমরা প্রথমেই দেখে নেব চন্দ্রকেতুগড়। এই চন্দ্রকেতুগড় কিন্তু বাংলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থল। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা এবং কলকাতা শহর থেকে 35 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই চন্দ্রকেতুগড়ের অবস্থান, যা একসময় বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে অবস্থান করত এবং বর্তমানের দেগঙ্গা যে গ্রামটি রয়েছে, যার পূর্ব নাম ছিল দেবগঙ্গা বা দীর্ঘগঙ্গা, তার রাজপথের সমান্তরালে এক প্রবাহিত নদীর শুষ্ক খাত কিন্তু এখনও দেখতে পাওয়া যায় এবং এই স্থানটি আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল। এই প্রত্নতত্ত্ব স্থলটি একাধিকবার খনন করা হয়েছে এবং এইখানকার খনন করার সময় প্রাপ্ত প্রত্ন সামগ্রী কিন্তু চন্দ্রকেতুগড়ের প্রাচীনত্ব ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব প্রমাণ করে। এখান থেকে প্রাপ্ত বহু নিদর্শন বর্তমানে কলকাতার আশুতোষ সংগ্রহশালা ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এছাড়া বেশ কিছু নিদর্শন শহরের বাইরেও ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত বিভিন্ন পঞ্চচূড়, অপ্সরা, নগরশ্রেষ্ঠী ও গজদন্ত শিল্প ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নামী সংগ্রহালয়ে রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকই এই চন্দ্রকেতুগড়কে মহারাজ চন্দ্রকেতুর রাজধানী বলে গণ্য করে থাকেন। আবার এইখানে যে ঢিবিটি পাওয়া যায় সেটিকে অনেকেই খনামিহিরের ঢিবি বলেও গণ্য করে থাকেন। এই খনামিহির ছিলেন রাজা বিক্রমাদিত্যের সভারত্ন, বিখ্যাত জ্যোতির্বিদ। এই স্থানে খনন কার্যের দ্বিতীয় পর্বে খনামিহিরের ঢিবি থেকে প্রাক গুপ্ত যুগ থেকে পাল পরবর্তী যুগ পর্যন্ত প্রত্নতত্ত্ব দ্রব্য আবিষ্কার হয়েছে। এখান থেকেই গুপ্ত যুগের উত্তরমুখী মন্দির এবং মন্দিরগুচ্ছের বিভিন্ন অংশ এবং 7টি অধিবসতি স্তরের সন্ধান মেলে। চতুর্থ বছরে ইটাখোলা ঢিবি খনন করা হয় এবং 1956 থেকে 66তে নুনগোলায় খনন করা হয়। 67 থেকে 68 সালে আনুমানিক 7ম ও 8ম শতকের মন্দিরসহ মৌর্য ও কুষাণ যুগের প্রত্নবস্তুও এখানে পাওয়া গিয়েছিল। এই রাস্তা সোজা যাচ্ছে চাকলা ধামের উদ্দেশ্যে। এই রাস্তা আপনারা দেখুন, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চাকলা ধামের দিকে যাচ্ছি এবং চাকলা ধামের রাস্তাটার এই অবস্থা। রাস্তাটা প্রচুর গাড়ি, অনেক গাড়ির আধিক্য এখানে এবং এই রাস্তাটাকে চওড়া করা হচ্ছে, যে কারণে আরেকটু সমস্যা তৈরি হয়েছে। রাস্তাটা চওড়া হচ্ছে, একটা সাইডে দেখতে পাচ্ছেন আপনারা মাটি টাটি ফেলে সেখানে রাস্তা তৈরি করা হচ্ছে
বর্তমানে রাস্তার কন্ডিশনটা এরকম। রাস্তার সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা এসে উপস্থিত হলাম চাকলা ধামে, যেখানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটি বিরাট মন্দির রয়েছে। বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মাষ্টমী তিথিতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট কলকাতা থেকে কিছুটা দূরে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে, যেটি কচুয়া ধাম নামে পরিচিত, একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও তার এই জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতরে বিতর্ক এবং মতভেদ রয়েছে। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। তার পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি এবং একজন গুপ্ত সাধক। তার বাসনা ছিল যে একজন সন্তানকে তিনি ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃমায়ায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজে থেকেই তাকে ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। এরপর তার পিতা আচার্য গাঙ্গুলি ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান, সর্বশাস্ত্রে সুপণ্ডিত একজন গৃহী সন্ন্যাসী। তিনি 84 চাকলা গ্রামের নিকটে কাকড়া গ্রামে বাস করতেন। গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল। দেখুন, আমরা কিন্তু এখন চাকলা লোকনাথ বাবার আশ্রমের, যে লোকনাথ বাবার মন্দির, মূল মন্দিরের সামনে আছি। মূল মন্দিরে যেহেতু ফটো তুলতে দেবে না, ফটো তোলার পারমিশন নেই, যে কারণে আপনাদের বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হচ্ছে। আমার মিসেস আর মেয়ে পুজো দিয়ে চলে এসছে। যে কথা বলছিলাম, এই বাবা লোকনাথ এবং তার প্রিয় সখা বেণীমাধব একসঙ্গেই ভগবান গাঙ্গুলির নিকট শিষ্যত্ব লাভ করেন। সেই সময় তাদের দুজনের বয়স ছিল 11 বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স ছিল 60 বছর। এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদোক্ত বিধিমতো নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহস্থাশ্রম ত্যাগ করলেন। গৃহত্যাগের পর আচার্য গাঙ্গুলি 1148 সালে এই শিষ্যদ্বয়কে নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। 51 পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট। তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময়। কালীঘাটে আসার পর বাল্য ব্রহ্মচারীদ্বয় আচার্যকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন এবং সাধন ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন। নির্জন স্থানে এসে তারা কঠোর সংযম এবং বিভিন্ন ব্রত উপবাস শুরু করেন এবং ধ্যান ও যোগ শিক্ষা করেন। এরপর তারা সিদ্ধলাভের জন্য হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হন এবং 50 বছরের অধিক সময় কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন। আজকে আমাদের সকালের জলখাবার, যদিও এখন খাবার প্রায় টাইম হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, 11:40 বাজতে যাচ্ছে। তো এতক্ষণে আমরা সময় পেয়েছি, এখানে আমরা পেয়েছি লুচি আর আলু তরকারি। কচুরি খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু চা খাবো। চা খেয়ে আবার আমরা রওনা দেবো এবার কচুয়ার দিকে। চলুন কচুয়ার দৃশ্য আপনাদের দেখাবো। এখানে তো দেখতেই পেলেন, সেভাবে আপনাদের কিছু দেখানোর মতো পরিস্থিতি পাইনি আমরা। তো এনে হোক, যতটা সম্ভব হয়েছে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সুন্দর মাটির ভারে চা দিয়েছেন আমাদের দিদি, চা বানিয়ে দিলেন। কেমন চাটা? খুব ভালো, শুনলেন আপনারা, রিভিউ পেয়ে গেলেন। আপনারা অবশ্যই আসলে পরে এই দোকানে আপনারা কিন্তু সকালে জলখাবারটা খেতেই পারেন। আর যারা ভোগ খাবেন তারা তো মন্দিরে ভোগ খাবেন। মন্দিরের উল্টো দিকে টুম্পা হোটেল, সম্ভবত আমাদের দিদি বা দিদির মেয়ের নাম নাকি, না কার নামে? বোনের নাম। আচ্ছা, চা কেমন হয়েছে? আচ্ছা, চাটাও খুব ভালো হয়েছে, অতনুর মুখে শুনলেন আপনারা। এবার আমি একটু টেস্ট করি। ভালো, রিয়েলি গুড, ভালো চা।
খুব সুন্দর ছিল। অসাধারণ লাগছে, দেখুন আকাশে ঘন মেঘ করেছে আর অপূর্ব লাগছে কিন্তু এই জায়গাটায় এসে। আর কচুয়া জায়গাটা আধুনিকতার ছোঁয়া চাকলার মতো অতটা লাগেনি, এখনও কিন্তু খুবই সুন্দর রয়েছে পরিবেশটা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আকাশে মেঘ করেছে, বৃষ্টি কিন্তু যখন তখন নামবে। এইদিকে দেখাই, এদিকে কিন্তু দুধ পুকুরের রাস্তাটা, এদিকে দেখুন। এটি কিন্তু লোকনাথ বাবার জল ঢালা হয় যে মূর্তিতে, এটি কিন্তু সেই স্থান। এবং এটি বন্ধ হয় 1টার সময়। এটি সকালে 8টায় খোলে এবং 1টার সময় বন্ধ হয়, দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গায় কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়। একটু আগেই আপনাদের যেটা বলছিলাম যে আমি সঠিক জানি না যে কোন জায়গাটায়, আমার ঠিক খেয়াল হচ্ছিল না, সেটিকে খুঁজে পেয়েছি। এই জায়গাতেই বাবার মাথায় জল ঢালা হয়। অপূর্ব সুন্দর এখানে একটি বাবার মূর্তি। আপনাদের মন্দিরে বাবার মূর্তি দেখাতে পারবো না, কারণ মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। আমাদের পৌঁছতে এখানে অনেকটাই লেট হয়ে গেছে, এখন ঘড়িতে সময় প্রায় 1:45। তো দেখুন আপনাদের এই মন্দিরে বাবার মূর্তিটি দেখানোর চেষ্টা করছি। দেখুন এটি কিন্তু শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এখন দেরি হয়ে যাওয়াতে আপনাদের মন্দিরে কিন্তু বাবার মূর্তি আপনাদের দর্শন করাতে পারছি না, কিন্তু এটিই কিন্তু বাবার মূল মন্দির, আপনাদের দেখাই। এখানে আসলে আপনারা কচুয়া ধামে আসলে কিন্তু এইখান থেকে আপনারা কুপন করতে পারবেন প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে বিভিন্ন পর্যায়ে প্রসাদের কুপন দেওয়া হয়, 12:30টার সময়, 1:10, 1:50 এবং 2:30টার সময়। আজকের ভোগ স্পন্সর করছেন অতনু চ্যাটার্জি।
দেখুন আমরা কিন্তু এখন লোকনাথ বাবা মন্দিরের পেছনে দুধ পুকুরের সামনে চলে এসেছি। এই পুকুরটা কিন্তু বাঁধানোর পরে বরঞ্চ ভালোই হয়েছে। আপনারা চাকলায় যেটা দেখালাম সেটার তুলনায় কিন্তু এই পুকুরটার পরিস্থিতি যথেষ্ট ভালো। যদিও আগে যে পুকুরটা ছিল কাঁচা পুকুর, সেটি কিন্তু দর্শনীয় ছিল অনেক বেশি, তবে তবুও এখন এটা বাঁধানোর পরে এটা তাও ভালো লাগছে। আধুনিকতার ছোঁয়া তো লেগেছে, কিন্তু লাগলেও এটা তাও ভালো লাগছে। কিন্তু চাকলার পুকুরটার অবস্থা খুবই সঙ্গীন। তো এরকম একটা মন্দির যেখানে বহু লোক আসে, সেখানে কিন্তু একটা বড় পুকুরের খুব প্রয়োজন, কারণ যখন তখন এই সব জায়গায় বিপদ ঘটলে জলের প্রয়োজন হতে পারে। এবং দুদিকে ঘাট আছে। এই পুকুরটার দুদিকে ঘাট আমরা দেখেছি। একটা ঘাট। ওদিকে দেখুন লোকেরা স্নান করতে নেমেছে, আর এদিক থেকেও কিন্তু লোকেরা স্নান করতে নেমেছে। দেখুন ঘাটটা, চলুন আপনাদের দেখাই। এদিক দিয়ে একটা ঘাট রয়েছে। দেখুন এদিক থেকে একটা ঘাট, এই দুধ পুকুরের মূল ঘাট কিন্তু এটি, কারণ এর সামনে দেখুন দুধ পুকুরের বোর্ড লাগানো রয়েছে একটি, দেখাই আপনাদের। এই দেখুন এখানে কিন্তু দুধ পুকুর বোর্ড লাগানো রয়েছে, এটি মূল ঘাট পুকুরের। আর ওই সাইডে আরেকটি ঘাট রয়েছে যেখান থেকে অনেকেই এই পুকুরে স্নান করতে নামে।